আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই আসরে। আজকের এই ছায়া সংসদে আমাদের এই দুটি দলের তরুণ বিতর্কিকরা কথা বলবেন দেশকে জঙ্গি তকমা লাগানোর জন্য আওয়ামী শাসক যে টিকে থাকার একটা পায়তারা ছিল সেটা নিয়ে আজকের প্রস্তাব উত্থাপন করবে সরকারি দলের পক্ষ থেকে। এই প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করছে, সরকারি দল হিসাবে রয়েছেন ঢাকা কলেজের বিতর্কিকরা এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছেন প্রাইম ইউনিভার্সিটির বিতর্কিকরা। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য করবেন তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক রিয়াজ রায়হান, সিনিয়র রিপোর্টার যমুনা টেলিভিশন। রয়েছেন সাংবাদিক নয়ন মুরাদ, নিউজ এডিটর এসএটিভি। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে আরেকজন সম্মানিত বিচারক, তিনি হচ্ছেন সাংবাদিক আহমেদ সারওয়ার, কোর্ট প্রতিবেদক ও সিনিয়র রিপোর্টার বাংলা ভিশন। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলা 5 নম্বরের উপরে আজকের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমরা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির স্যারের বক্তব্য শুনব আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিষয়, সম্মানিত প্রধান অতিথি এবং বিচারকদের পরিচয় জেনেছি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ছায়া সংসদ। আমি শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ সাদাত হোসেনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। মাননীয় স্পিকার, বক্তব্য শুরু করতে চাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সেই স্লোগান থেকে। আর এই স্লোগানই প্রমাণ করে এই আওয়ামী স্বৈরশাসকরা তারা টিকে থাকার জন্য এই জঙ্গি তকমা কতটা ব্যবহার করেছে। আজকে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের, যাদের কারণে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেই প্রস্তাবটি হচ্ছে দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার। মাননীয় স্পিকার, এই জঙ্গি তকমা কাদেরকে দেওয়া হয়েছে? এই জঙ্গি তকমা দেওয়া হয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে। এই জঙ্গি তকমা দেওয়া হয়েছে বাংলাদেশে যেই মানুষগুলো বিরোধী দলের ছিল, বিরোধী মতের ছিল, এই মানুষগুলোকে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা যেই ক্ষেত্রগুলো থেকে এই বিষয়গুলো প্রমাণ করব সেই ক্ষেত্রগুলো হচ্ছে, প্রথমত জঙ্গি তকমা দিয়ে বিরোধী দল এবং মতকে দমন করার চেষ্টা করা হয়েছে। জঙ্গি দমনের নাম করে সিটিটিসি, সোয়াত এই ধরনের বাহিনী গঠন করা হয়েছে এবং এই বাহিনীগুলো দিয়ে দিন শেষে বিরোধী দলের উপর নির্যাতন চালানো হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আজকে গুম খুন সহ যত অপরাধ হয়েছে, এই অপরাধগুলো জাস্টিফিকেশন দেওয়া হয়েছে জঙ্গি তকমার মাধ্যমে। যখন কাউকে গুম করা হয়েছে 6 মাস পরে তাকে আদালতে তোলা হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে জঙ্গি বলে। যখন কাউকে ক্রসফায়ারে খুন করা হয়েছে তারপরে বলা হয়েছে যে তাকে জঙ্গি হিসেবে, তাকে হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে হচ্ছে তাকে খুন করা হয়েছে, সে জঙ্গি ছিল। এইভাবে এই জাস্টিফিকেশনগুলো দেওয়া হয়েছে। তৃতীয়ত যে বিষয়টা মাননীয় স্পিকার, সেটি হচ্ছে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়গুলোতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ক্ষেত্রে এবং পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য যে দেখো, আজকে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, বাংলাদেশ হয়ে যাবে সিরিয়া, এই ধরনের ব্যাপারগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে আসলে তারা এই ধরনের বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং তাদের সেই সমর্থনটি আদায়ের চেষ্টা করেছে আওয়ামী লীগের সেই স্বৈর শাসকের দল। যে আজকে যখন আমরা জুলাই আন্দোলনটা করি, এই জুলাই আন্দোলনের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে জুলাইয়ের আন্দোলনের মধ্যে নাকি জঙ্গি তৎপরতা ঢুকেছে। তার মানে আজকে যদি এই আন্দোলন সফল না হতো, আমাদের 2000-এর অধিক শহীদকে তিনি জঙ্গি বলে চালিয়ে দিতেন। আমাদের যারা আহত হয়েছে, আমরা যারা বিপ্লবী ছিলাম, আমাদেরকে হয়তো আজকে জঙ্গি বলে আয়না করে থাকতে হতো। মাননীয় স্পিকার, তারা, আমরা বারবার বলেছি বিরোধী দলগুলোকে দমন করার চেষ্টা করা হয়েছে। এবং মাননীয় স্পিকার, আমরা কেন প্রধান হাতিয়ার বলছি? প্রধান হাতিয়ার বলছি এই কারণেই, কারণ যখন তার পিঠ থেকে যায়, দেয়ালে ঠেকে যায়, তখন সে তার প্রধান হাতিয়ারই ব্যবহার করে। সে প্রধান হাতিয়ারটা জুলাই মুভমেন্টে একদম শেষ পর্যায়ে গিয়ে ব্যবহার করেছে। সে জামাতে ইসলামীকে জঙ্গি বলে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে তারা হচ্ছে নিষিদ্ধ করার চেষ্টা করেছে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। এই যে ব্যাপারটি তারা করেছে, এর পরবর্তী মাননীয় স্পিকার, ইভেন
সরকার পতনের পরবর্তীতে প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে তারা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি মাননীয় স্পিকার এখানে আছে, যে ডক্টর ইউনূস নাকি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর ইউনূসের দায়িত্বে নাকি হচ্ছে বাংলাদেশের গণহত্যা হচ্ছে। মাননীয় স্পিকার একটু শেষ করছি, খুব দ্রুত শেষ করবো। এরপরে যে ব্যাপারটি মানুষকে আমরা দেখাতে চাই সেটি হচ্ছে যে আজকে তারা বলার চেষ্টা করেন, যখন আমরা দেখি যে গুম হওয়া সেই মানুষগুলো, সেই পরিবারগুলো আজকে উত্তরায় র্যাব একের কার্যালয়ের সামনে মানববন্ধন করে, সেই মানুষগুলো আজকে বলে যে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন এই জিনিসগুলো আসলে জঙ্গি অপরাধের, জঙ্গি নাটকের মাধ্যমে তারা সাজিয়েছে। এবং আমরা দিন শেষে দেখেছি র্যাবের মহাপরিচালক এই ধরনের কাজগুলোর জন্য ক্ষমা পর্যন্ত তিনি চেয়েছেন, যে র্যাবের মাধ্যমে এই যে কাজগুলো হয়েছে এগুলোর জন্য আমরা ক্ষমা চাই। অর্থাৎ আজকে আমরা সেই জায়গা থেকে বলছি যে এই জঙ্গি তকমাকে প্রধান হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন, এই প্রস্তাবটা আজকে সংসদে গৃহীত হবে। এবং আবারও আমাদের জুলাইয়ের সেই শহীদদেরকে, সাঈদ ওয়াসিম মুগ্ধদেরকে স্মরণ করছি। সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সংসদে তাকে তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সুমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবে এই স্লোগানে প্রকম্পিত পুরো দেশ। 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতার ভিত নাড়িয়ে তাসের ঘরের মতো পতন ঘটায় আওয়ামী শাসকদের। তখন প্রধানমন্ত্রীর প্রস্তাব কি সামান্য নাকি জঙ্গি তকমা দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকেছিল? কথাটি অনেকটা পুতুল খেলার মতো মনে হয়। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ আওয়ামী লীগ কেবল জঙ্গি তকমা দিয়ে স্বৈরাচারী শাসন চালিয়েছে, হয়তো জঙ্গি বা আওয়ামী লীগ সরকারও এই কথা বিশ্বাস করে না মাননীয় স্পিকার, যতটা বিশ্বাস নিয়ে আজকে আপনারা বলছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আমাকে ছায়া সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশে কখনো জঙ্গি হামলা ঘটেনি, পুরো বিশ্বে জঙ্গি বলে কিছুই নেই। তাহলে মাননীয় স্পিকার, পুরো বিশ্ব জানে 2016 সালে 1 জুলাই হোলি আর্টিজনের কথা, এবং জঙ্গি এর এসআই আইএস স্বীকার করে যে এই জঙ্গি হামলাটি তারা করেছিল, এবং তারা বিবৃতি দিয়েছে যে এই সমস্ত সদস্যরা তাদের জঙ্গি সদস্য ছিল। অর্থাৎ মাননীয় স্পিকার, জঙ্গি হামলা একটি বিশ্ব বাস্তবতা, বাংলাদেশও কিন্তু তার বাইরে নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অর্থাৎ আওয়ামী লীগ জঙ্গি তকমা দিয়ে ক্ষমতায় টিকে ছিল না, বরং আমরা মনে করি গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার টিকে থাকার হাতিয়ারগুলো ছিল: 1, মুক্তিযুদ্ধ সপক্ষ বিপক্ষকে বিকৃত করে চেতনা; 2, নির্বাচনী ব্যবস্থাকে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ গুম খুন হাতিয়ার বানিয়ে; 3, উন্নয়নের গল্পকে হাতিয়ার বানিয়ে; 4, সংখ্যালঘু গেম ও ভারতের সমর্থনকে হাতিয়ার বানিয়ে; এবং মুজিববাদী চেতনাকে হাতিয়ার বানিয়ে। শুধুমাত্র জঙ্গি তকমার মতো একটি ছেলে খেলা নাটক দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে ছিল না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে ছিল এ সকল ধরনের নাটককে ব্রাহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 16 বছর মাননীয় স্পিকার, বিগত 16 বছর আওয়ামী শাসকদের মূল বয়ান ছিল মুক্তিযুদ্ধ সপক্ষ বিরোধী, মুক্তিযুদ্ধ বিপক্ষ বিরোধী। মাননীয় স্পিকার, বিরোধী সব দলকে রাজাকার ট্যাগ দিত, মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরোধী ট্যাগ দিত মাননীয় স্পিকার। হামলা মামলা বিচারের নামে প্রতিপক্ষকে নিঃশেষ করাই হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধের ট্যাগ। 71-এর বিকৃত চেতনার ব্যবসা, 71-এর দেশকে সে তার নিজের বাপের দেশ মনে করতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নব্য বাকশাল কায়দায় তার ক্ষমতায় টিকে থাকা ছিল, যে কারণে আমরা বলছি মাননীয় স্পিকার, জঙ্গি তকমা নয়, মুক্তিযুদ্ধের বিরোধী ট্যাগই ছিল আওয়ামী সরকার টিকে থাকার অন্যতম একটি হাতিয়ার মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, ক্ষমতায় আওয়ামী লীগ টিকে ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল মানে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় কিভাবে এসেছিল মাননীয় স্পিকার? পুলিশ লীগ, আমলা লীগ, ব্যবসা লীগকে হাতিয়ার করে 2014 সালে বিনা ভোটের নির্বাচনে, বিনা প্রার্থীর নির্বাচনে মাননীয় স্পিকার তারা ক্ষমতায় এসেছে মাননীয় স্পিকার। 2014 সাল নির্বাচন, 18 সাল নির্বাচন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন তিনি খুব ইসলামিক মাইন্ডের, ধর্মীয়, এই জন্য আমাদের ধর্মে একটা কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে নিশিরাতে, মানে নিশিরাতে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। এজন্য তিনি 2018 সালে নির্বাচন করেছেন নিশিরাতে, দিনের বেলায় কোনো ভোট হয়নি মাননীয় স্পিকার, যাতে তার নির্বাচনে সে আসতে পারেন স্পিকার। এবং 24 সালে আমিডামি নির্বাচনেও সে একইভাবে পুলিশ লীগ, আমলা লীগকে হাতিয়ার বানিয়ে নির্বাচনে এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটি কথা আছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কারণ কি মাননীয় স্পিকার? কারণ মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের খুঁটির মেইন জোরই ছিল ওই দিল্লি মাননীয় স্পিকার, ওই দিল্লির প্রেম মাননীয় স্পিকার। ক্ষমতা ভারতের প্রেম ফ্যাসিস্ট হাসিনাকে বলেছিল, হাসিনা বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবনেও তা মনে রাখতে পারবে না, এবং এজন্যই কি যে দিয়েছিল আল্লাহ পাকি ভালো জানে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এজন্য আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে পতন হলো, আওয়ামী লীগ সরকার পলালো কোথায়? ওই দিল্লিতে, আর দিল্লি তাকে নববধূর মতো বরণ করে নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকার কিন্তু শুধুমাত্র জঙ্গির একটি তকমা দিয়ে ক্ষমতা টিকে ছিল না মাননীয় স্পিকার, তারা আমার ভাইকে হত্যা করেছে মাননীয় স্পিকার, তারা আমার ভাইকে হত্যা করেছে, তারা দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে পাচার করেছে, তারা আমার লক্ষ লক্ষ ভাইদেরকে গুম করেছে মাননীয় স্পিকার। সুতরাং আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি যাতে কোনোভাবেই গৃহীত না হয়, আমি তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সুমনকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ জাহিদ হোসেন হৃদয়কে তার বক্তব্য প্রদান করবার জন্য। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মাননীয় স্পিকার, সেই সোনার হরিণটি হলো আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা। আর সেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গি তকমা, দেশকে জঙ্গি তকমা ছিল আওয়ামী লীগের প্রধান হাতিয়ার। মাননীয় স্পিকার, 2008 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে দেখুন অসংখ্য মানুষ গুম হয়েছে, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলায় জেলের অন্ধকার কুঠুরিতে তাদের দিন যাপন করতে হয়েছে। এর সব কিছুর বেদিমূলে ছিল জঙ্গি তকমা। মাননীয় স্পিকার, এই জঙ্গি তকমা ব্যবহার করে আওয়ামী শাসক গোষ্ঠী কীভাবে মাননীয় স্পিকার আন্তর্জাতিক মহলে মাননীয় স্পিকার সমর্থন লাভ করেছে। দেখুন মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বিশ্বে জঙ্গি তকমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন তারা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মোড়ল রাষ্ট্রগুলোকে তারা দেখাতে পেরেছে যে আমরা জঙ্গিবাদ নিধনে কাজ করছি এবং জিরো টলারেন্স প্রণয়ন করছি, তখন পশ্চিমা বিশ্বগুলো তাদেরকে মাননীয় স্পিকার এখানে ডোনেট করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে ইকুইপমেন্ট দিয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের উপাদান দিয়েছে, যার প্রেক্ষিতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আন্তর্জাতিক মহলে তারা একটি সমর্থন লাভ করেছে। এর পাশাপাশি মাননীয় স্পিকার, আমাদের দেশের যে জনমত, তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। একটি পক্ষকে তারা তাদের নিজেদের দিকে টেনেছে, আরেকটি পক্ষকে, বিরোধী দল এবং মতকে তারা মাননীয় স্পিকার দমন এবং নিপীড়ন করার জন্য জঙ্গি তকমা দিয়ে তাদেরকে দূরে ঠেলে রেখেছে, যার প্রেক্ষিতে মাননীয় স্পিকার জাতির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই আওয়ামী লীগের শরীরে জ্বালা ধরে যেত মাননীয় স্পিকার। দাড়ি টুপি তকমা, দাড়ি টুপি দেখলেই মনে হতো এরা যেন জঙ্গি। মাননীয় স্পিকার, একটি ঘরে কোরআন শরীফ থাকলেও মনে হতো এরা যেন জঙ্গি জেএমবির সদস্য। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম, জামাত ইসলামের কথা যদি আমরা বলি মাননীয় স্পিকার, জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে মাননীয় স্পিকার। কেন নিষিদ্ধ করা হয়েছে? তাদেরকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। বহির্বিশ্বকে খুব সহজে তারা দেখাতে পেরেছে এদের দাড়ি আছে, এদের টুপি আছে, এরা পাঞ্জাবি পরে, এরা জঙ্গি। এই জন্যই মাননীয় স্পিকার তাদেরকে খুব সহজে মাননীয় স্পিকার তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছিল মাননীয় স্পিকার। এবং বহির্বিশ্ব থেকে কিন্তু মাননীয় স্পিকার সেরকম কোনো সাড়া আমরা পাই নাই। কিন্তু আমরা দেখেছি পক্ষান্তরে আওয়ামী লীগ সেই সেন্টিমেন্ট তৈরি করতে পেরেছিল, আন্তর্জাতিক মহলে সেই সমর্থন পেয়েছিল খুব সহজেই। কারণ কি? তারা দেখিয়েছে যে আমরা দমন পীড়ন করছি, কিন্তু সেটা আড়ালে আমরা জঙ্গি দমন করছি মাননীয় স্পিকার। তাই বলতে চাই মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি গৃহীত হয়েছে মাননীয় স্পিকার, আশা করি আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে মাননীয় স্পিকার। জনমনে যে বিভাজন সৃষ্টি এবং সুশাসনের ব্যর্থতার যে আড়াল মাননীয় স্পিকার, আওয়ামী লীগ উন্নয়নের কথা যে বললো ওরা মাননীয় স্পিকার, সেখানে আওয়ামী লীগ যে কাজটি করেছে, আওয়ামী লীগ মূলত মাননীয় স্পিকার সুশাসনের আড়ালে তাদের যে দুর্নীতি, শিক্ষা খাতের অবনতি, স্বাস্থ্য খাতের অবনতি, এই সব কিছু মাননীয় স্পিকার ঢেকে দিয়েছে শুধু জঙ্গি নাটক সাজিয়ে। মাননীয় স্পিকার শেষ করছে মাননীয় স্পিকার, 30 সেকেন্ডের মধ্যে শেষ করছে মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, একটি ঘটনা বলছি। জঙ্গি দমনে হাসিনা সরকারের জিরো টলারেন্সের নীতি ছাড়াও সফল জঙ্গি বিরোধী অভিযান ও জঙ্গি ধরার জন্য বিশেষ প্রণোদনা, পুরস্কার, পদোন্নতি ইত্যাদি মাননীয় স্পিকার শেখ হাসিনা দিয়েছিল। মাননীয় স্পিকার, একটি ঘটনা মাননীয় স্পিকার, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শহীদুল হকের লেখা বই থেকে এটাই প্রমাণ করে যে মাননীয় স্পিকার তিনি তার বইতে উল্লেখ করেছেন, পান্থপথে জঙ্গি অভিযানের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন এখানে এসে এমন নাটক না করলেও পারতে। মাননীয় স্পিকার, এদিকে কি প্রমাণ হয় না দেশে মাননীয় আওয়ামী লীগ টিকে থাকার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জঙ্গি তকমাই ছিল প্রধান হাতিয়ার। আশা করি আমার প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই প্রস্তাবটি আজকের মঞ্চে গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা মমতাজ আক্তার সামান্তাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি চান, গণতন্ত্র নাকি উন্নয়ন? ফ্যাসিস্ট হাসিনা বাংলার আপামর জনগণের কাছে উন্নয়ন আর গণতন্ত্রের গোলক দাদায় উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে উন্নয়ন জপমালার মাধ্যমে উন্নয়নতন্ত্রের নামে আপাতন্ত্র কায়েম করে তার শাসনামল দীর্ঘায়িত করেছে এবং ক্ষমতায় টিকে থেকেছে। ঠিক সেই বাস্তবতায় আপনাকে ধন্যবাদ জানিয়ে সরকারি দলকে বলতে চাই, জঙ্গি তকমার গল্প শোনায়েন না, রিয়েলিটি মাইনা নেন। কেননা ওই জঙ্গি নাটক করে আওয়ামী লীগ কতজনকে হত্যা করেছে তার সঠিক পরিসংখ্যান আপনি আজকে দিয়ে যেতে পারেননি, কিন্তু আমি আজকে দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ বন্দুক যুদ্ধের মাধ্যমে ক্রসফায়ারের নাটক করে গত 15 বছরে আওয়ামী লীগ 1926 জনকে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে গুম করেছে 1676 জনকে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ শুধু একটি নাটক করে একটি তকমা দিয়ে ছেলে খেলার মতো ক্ষমতায় টিকেছিল, এটি নয় মাননীয় স্পিকার। আওয়ামী লীগ 10 ধরনের নাটক করেছে মাননীয় স্পিকার এই ক্ষমতায় টিকে থাকার জন্য।
দেখুন মাননীয় স্পিকার, বিগত 16 বছর আওয়ামী লীগ শাসক গোষ্ঠী উন্নয়নের গল্প শুনিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাদের ক্ষমতায় টিকে থাকার যন্ত্রমন্ত্র ছিল ওই উন্নয়নতন্ত্র। কিন্তু শুভঙ্করের ফাঁকিটি হলো মাননীয় স্পিকার, উন্নয়নের নামে ওই আপা গোষ্ঠী বিগত 16 বছরে বিদেশি ঋণ নিয়েছে 17,76 কোটি টাকা আর পাচার করেছে 16 লাখ কোটি টাকার বেশি, যা দিয়ে কিনা মাননীয় স্পিকার 14টি মেট্রো রেল আর 24টি পদ্মা সেতু হয়ে যেত। মাননীয় স্পিকার, উইলসন সেন্টারের প্রক্ষেপণ বলছে শেখ হাসিনা গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নের বয়ান দিয়ে তার শাসনামল দীর্ঘায়িত করেছে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরাও কিন্তু ঠিক সেটাই বলছি। দেশকে জঙ্গি তকমা নয়, বরং উন্নয়নের গল্প শুনিয়ে মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা, নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনকে হাতিয়ার করে ক্ষমতায় টিকেছিল ওই আওয়ামী শাসক গোষ্ঠী। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আর মন্ত্রীর কথা শুনে মনে হলো পুলিশ আর র্যাবের কাজই ছিল জঙ্গি নাটক তৈরি করা, বাড়ি ঘেরাও করা, জঙ্গি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে পশ্চিমা অনুকম্পার মাধ্যমে আওয়ামী শাসককে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করা। কিন্তু বাস্তবতা হলো পুলিশ আর র্যাব আওয়ামী শাসন আমলে বাহিনী থাকেনি মাননীয় স্পিকার। পুলিশ লিক হয়ে গেছে, র্যাব লিক হয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলসমূহকে দমন নিপীড়নের বিশ্ব রেকর্ড গড়েছিল তারা। আওয়ামী লীগের মূল রাজনৈতিক পুঁজি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা বিক্রি করে তারা বিরোধী দলকে দমন করেছে, ক্ষমতায় টিকে থেকেছে। আওয়ামী লীগের দ্বিতীয় টার্ম কার্ডটি ছিল মাননীয় স্পিকার সংখ্যালঘু গেম খেলা। ভারত আর পশ্চিমাদের ইসলাম ফোবিয়ার ফায়দা হাসিল করতে দৃশ্যপটে সংখ্যালঘু নিরাপত্তার অসাম্প্রদায়িকতার উপকৌশলে এক ডিলে দুই পাখি মেরেছে আওয়ামী লীগ। বিরোধী মতকে দমন করতে পেরেছে, মিথ্যা ট্যাগের রাজনীতি করতে পেরেছে, আর ক্ষমতা টিকে থাকার জন্য হাতিয়ার বানাতে পেরেছে সংখ্যালঘু ইস্যু। অথচ মাননীয় স্পিকার, আইন ও সালিশ কেন্দ্র বলছে আওয়ামী শাসন আমলে হিন্দুদের উপর ৩,৬৭৯টি আক্রমণ সংঘটিত হয়েছে। এত কিছুর পরেও কি আমরা বলতে পারি না মাননীয় স্পিকার, দেশকে জঙ্গি তকমা দেওয়ার থেকে আওয়ামী লীগের শাসকদের ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যতম হাতিয়ার ছিল এই সংখ্যালঘু গেম। মাননীয় স্পিকার, আওয়ামী শাসকরা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের 50 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, রাজডাকার ট্যাগ দিয়ে বিচারের নামে প্রহসন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। প্রতিপক্ষ জঙ্গি তকমায় কতটি মামলা ছিল আর কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তা আজকে সংসদে বলে যাবেন এবং জাতির কাছে পরিষ্কার করে যাবেন। আজকে আমাদের প্রধান অতিথি অত্যন্ত বিজ্ঞ আইনজীবী শিশির মনি স্যার খুব ভালো করেই জানেন বিচারিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কিভাবে আওয়ামী শাসকরা তাদের শাসনকালকে, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, ক্ষমতায় টিকে থেকেছে। মাননীয় স্পিকার, দ্য ডিপ্লোম্যাট সাময়িকী বলছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল ভারতের সহায়তায়, ভারতের সমর্থনে। আমরাও কিন্তু ঠিক সেটিই বলছি মাননীয় স্পিকার, কিন্তু আপনারা এটি সম্পূর্ণরূপে বুঝতে ব্যর্থ হচ্ছেন। মাননীয় স্পিকার, ওই শকুনেরা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সোনার বাংলাকে শ্মশান না করতে পারে, তাই আজকের প্রস্তাবের সংকীর্ণতা স্বীকার করতে হবে, প্রস্তাবটি বর্জন করতে হবে। এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে যে কেবল জঙ্গিবাদ তকমা নয়, আওয়ামী লীগ শাসকদের টিকে থাকার ক্ষমতা ছিল, টিকে থাকার হাতিয়ার ছিল ভারতের সমর্থন, মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা, উন্নয়নের মিথ্যা গল্প, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ ব্যবসায়ীদের সমর্থন, মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর জমা জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ফয়সালকে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের জন্য দোয়া করছি এবং খুনি ডাইনি হাসিনা, তার দালাল এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি ঘৃণা থুতু নিক্ষেপের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে শুরু করছি। দেখেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় টিকতে পারে না, যার কারণে তারা গুম করে, খুন করে, হত্যা করে এবং আয়নাগরের মতো কঠিন একটা সেল বানিয়ে মানুষকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে এবং এই সব কিছুকে বৈধতা দেওয়ার জন্য জঙ্গিবাদের নাটক সাজায়। সেই বাস্তবতায় আমরা আজকে বিতর্কটা করতে দাঁড়িয়েছি। আপনাদেরকে বুঝতে হবে 9/11-এর পরে যেই সরকার এসেছে, পুরো পৃথিবীতে জঙ্গিবাদ একটা ইস্যু ছিল এবং সেই ইস্যুটাকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় টিকে থেকেছে। কিভাবে আমি সিকোয়েন্স অনুযায়ী আপনাকে দেখাই। ক্ষমতায় আসার পরপর মেজর জিয়াউল হকের কথা আমরা বলেছি, তাকে একজন দেশপ্রেমিক অফিসারকে জঙ্গি তকমা দিয়ে ইনডিরেক্টলি পুরো প্রশাসন এবং বাহিনীকে বুঝিয়েছে যদি তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াও তাহলে তোমাদেরকেও কিন্তু তার মতো জঙ্গি তকমা দিয়ে দমিয়ে ফেলতে পারবো, সুতরাং তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াবা না। সেকেন্ডলি আপনি দেখেন আল্লামা সাইদিকে একটা ভুয়া ট্রায়ালের মাধ্যমে যখন ফাঁসির রায় দিয়েছে তখন সাধারণ মানুষ প্রটেস্টের জন্য রাস্তায় নেমে এসেছে। সেই সাধারণ মানুষকে খুনি হাসিনা পাখির মতো গুলি করে মেরেছে, প্রায় 200 মানুষকে একদিনে। সেই মানুষগুলোকে জঙ্গিবাদের তকমা দিয়ে বৈধতা দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছে। তারপর 13 সালের হেফাজতের হত্যা আমরা দেখেছি, তাদেরকে রাতের আধারে হত্যা করে বলা হয়েছে উগ্রবাদী জঙ্গিদেরকে আমরা মেরে ফেলেছি। তারপর 14 সালের নির্বাচন এসেছে, নির্বাচন যখন একটা ফালতু নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বহির্বিশ্বে দেখিয়েছে যে দেখেন আমার দেশে তো জঙ্গিবাদ হয়েছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তার প্রমাণ হচ্ছে 15 সালে আমরা দেখি হঠাৎ করে বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশে পুরো চারদিকে জঙ্গিবাদ চেয়ে গিয়েছে, যার প্রমাণ হচ্ছে সিরাজগঞ্জে 4 জন নারীকে জঙ্গি বানিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে, আশকোনাতে একজন নারীকে সুইসাইডাল বোম দিয়ে
তাকে মেরে ফেলা হয়েছে, এবং যেহেতু তারা নারী, আন্তর্জাতিক মিডিয়ায় এই ব্যাপারগুলো ভালো করে ফোকাসে এসেছে, তখন সরকার দেখিয়েছে দেখো আমার রাষ্ট্রে হচ্ছে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে এসেছে এবং আমি এই জঙ্গিবাদকে জিরো টলারেন্সের মাধ্যমে দমিয়ে দিচ্ছি, সুতরাং আমাকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই হবে না। এবং সেই ধারাবাহিকতায় 16 সালে আমরা দেখেছি দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক জঙ্গি নাটক সাজানো হয়েছে হোলি আর্টিজানে। সেই নাটকের মাধ্যমে পুরো পৃথিবীর নজরটা আওয়ামী সরকার এনে 14 সালের যে কারচুপির নির্বাচন সেইটা ঢেকে দিয়েছে। তার ধারাবাহিকতায় 18 সালে আমরা দেখেছি 18 সালের নির্বাচন হয়েছে 18 ডিসেম্বর মাসে। এপ্রিল মাসে আমরা দেখেছি রাজশাহীতে ছাত্রী সংস্থার 2 জন মেয়েকে, নিরপরাধ মেয়েকে জঙ্গি তকমা দিয়ে তার বাবা মা তার ফ্যামিলির আরও 3 জন মেয়েকে জঙ্গি বানিয়ে অকথ্য নির্যাতন করেছে, এবং সেই নির্যাতনের ভ্যালিডিটি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলেছে তার পুরো পরিবার জঙ্গিবাদী আদর্শে গিয়ে জঙ্গিবাদ প্রচার করছে। 18 সালেই আমরা দেখেছি সোয়াট এবং সিটিটিসি তাদের মধ্যে হাসিনার পালিত গুন্ডারা চাঁপাইনবাবগঞ্জে ঢাকা থেকে হেলিকপ্টারে গিয়ে 2 দিনের বন্দুকযুদ্ধের নাটক করেছে। সেই নাটক মন্তস্থ করার পরে 18 সালের ডিসেম্বরে আমরা আরেকটা ফালতু নির্বাচন দেখেছি, যেই নির্বাচন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় পাকাপোক্ত করেছে। আপনারা অনেকগুলো কথা বলেছেন প্রশাসনের কথা, দেখেন এই জিনিসটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে খুব নর্মাল। যেই পলিটিক্যাল দলটাই ক্ষমতায় আসে প্রশাসন তার প্রতি বায়াসড হয়ে যায়, সুতরাং এইটা বিশেষ কিছু না। আওয়ামী সরকার কেন অন্যান্য প্রশাসনের অন্যান্য দলের মতো ক্ষমতায় এসে এতদিন টিকতে পেরেছে, কোশ্চেনটা সেই জায়গায়। এবং 9/11-এর পরে বাস্তবতায় জঙ্গিবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল পুরো পৃথিবীতে এবং সেটা বাংলাদেশে কিভাবে এঙ্গেজ করে হাসিনা ক্ষমতাগুলো টিকিয়েছে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রায় প্রত্যেকটা গভর্নমেন্টের আমলেই হয়েছে, সুতরাং হাসিনা শুধুমাত্র দুর্নীতি দিয়ে ক্ষমতায় টিকেছিল, এইটা আসলে খুব দুর্বল একটা লজিক। আমরা বিশ্বাস করি আজকের এই সংসদে এই বিষয়টা যেন গৃহীত হয়, এবং আমরা আবারও আমাদের শহীদদের আহতদের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এরপর আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য আবু রায়হানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের কথা শুনে আসলে মনে হচ্ছে তারা কুমিরের খাঁচ কাটা লেজের গল্পটা পড়ে এসেছে, পরীক্ষায় এসে দেখে বাইরে থেকে পরীক্ষায় চলে এসেছে, তারা এর বাইরে আসলে কথাই বলার সুযোগ পাচ্ছে না। মান স্পিকার, আপনাকে এবং আজকের প্রধান অতিথি শিশির মনির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। মান স্পিকার, আমাদের প্রধান অতিথি হচ্ছেন আইন অঙ্গনের মানুষ, স্যার হয়তো বিশেষভাবে অবগত আছেন 2011 সাল আওয়ামী শাসক কীভাবে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আমাদের যে নব্য বাকশালী শাসন সেটাকে তারা কায়েম করেছিল। মান স্পিকার, শিক্ষাবিদ সলিমুল্লাহ স্যার এটাকে বলেছেন যে এটা আওয়ামী লীগের একটা সাংবিধানিক গর্ভপাত ছিল এই যে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা। মান স্পিকার, যেটাকে পুঁজি করে আসলে আওয়ামী সরকার ক্ষমতায় টিকেছিল, যেটাকে পুঁজি করে তারা নিশিরাতের নির্বাচন করেছিল, লাইলাতুল কদরের তারা নির্বাচন করেছিল। মান স্পিকার, এইটা ছিল আসলে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার প্রধান ব্রহ্মাস্ত্র। মান স্পিকার, এবং এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করছি এই সংসদে। মান স্পিকার, সরকারি দল আসলে আর কি আজকে কী বলার চেষ্টা করছে দেখুন, তারা বলছে ভূ রাজনীতির যে খেলায় সেটাকেও তারা জঙ্গি তকমা দিচ্ছে, ভারতের যে সমর্থনের ইস্যু এটাকেও তারা জঙ্গি তকমা দিচ্ছে, পশ্চিমা বিশ্বের যে অনুকম্পা সে অনুকম্পাকেও তারা আসলে জঙ্গি তকমা দিচ্ছে। তারা বোধ করি আসলে জঙ্গি তকমার একটা চশমা আসলে এখানে পড়ে এসেছে, এটার বাইরে আসলে তারা কিছু বলতে পারছে না। মান স্পিকার, তা না হলে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি যেখানে বলছে আওয়ামী লীগ যে এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে ছিল, এই টিকে থাকার অন্যতম প্রধান একটা হাতিয়ার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মান স্পিকার, যেটাকে তারা তাদের নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করত, নিজেদের একান্ত অর্জন করে বলে তারা মনে করতো। মান স্পিকার, এই চেতনাকে মূলত কাজে লাগিয়ে আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। মান স্পিকার, আমাদের সরকারি দল এই যে যুক্তিগুলো দিয়েছে, এই যে যুক্তিটা এর সাথে সাংঘর্ষিক এবং তাদের যে যুক্তিগুলো অন্তঃসার শূন্য সেটা কিন্তু তাহলে প্রমাণ হয়ে গেল। মান স্পিকার, তাহলে আমরা আসলে কি বলার চেষ্টা করছি সেটা দেখি। মান স্পিকার, আওয়ামী দানবরা শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে ক্ষমতায় টিকে থাকে নাই, মুক্তিযুদ্ধের বিকৃতি চেতনা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আমলা পুলিশ, ব্যবসায়ী সহদা, সংখ্যালঘু গেম এবং মুজিববাদী চেতনাকে কাজে লাগিয়ে উন্নয়নের গল্পে ভর করে মান স্পিকার তারা টিকে ছিল। মান স্পিকার, আমাদের প্রতিপক্ষ কিন্তু এর একটা কারণ আজকে অস্বীকার করতে পারেনি, এবং কৌশলগত যে জায়গাটা তাদের বিতর্কটি কিন্তু কোনো এখানে টিকছে না। মান স্পিকার, এবার আসি যে মুজিববাদী চেতনার দিকে, যে মুজিববাদী চেতনার দোকান খুলে কাউরা কোকিলের বেশে বাংলাদেশের ক্ষমতায় টিকে ছিল। মান স্পিকার, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। মান স্পিকার, এখানে কিছু প্রশ্ন আছে। তারা আইএস এর কথা বলেছে, আইএস কিন্তু একটা জঙ্গি সংগঠন এবং তারা নিজেরাই বিবৃতি দিয়ে স্বীকার করেছে ওইটা তাদেরই হামলা ছিল। মান স্পিকার, এটা যে আসলে একটা সাজানো নাটক ছিল আওয়ামী লীগের, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল। মান স্পিকার, আমরা অভিজিৎ, দীপক, রাজীবের জঙ্গিবাদের যে হত্যা করেছিল এই বিষয়টা আমরা জানি, এটা কি আসলে তাহলে সাজানো নাটক ছিল না কিছু আওয়ামী লীগের তকমা ছিল, তার কিন্তু কোনো উত্তর প্রতিপক্ষ দিতে পারেনি। মান স্পিকার, আনসারুল্লাহ বাংলা টিম
টিম, আনসার আল ইসলাম সহ মার্কিন ডিপার্টমেন্ট স্টেট যেখানে বলছে বাংলাদেশ সক্রিয় আছে 8টি জঙ্গি সংগঠন। তাহলে মাননীয় স্পিকার, এটা কি জঙ্গি তকমা নাকি আওয়ামী লীগের সাজানো কোনো নাটক? মাননীয় স্পিকার, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার যে প্রধান হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ তকমা ছিল না, সেটা কিন্তু আসলে এতক্ষণ প্রমাণ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিকিয়ে এবং আমাদের দেখানো কারণগুলো বিকিয়ে তারা ক্ষমতায় টিকে ছিল, সেটা আসলে প্রমাণ করে দিয়ে গেছে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল, দেখেন যে আওয়ামী লীগ, আমরাও বলছি যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকে জঙ্গিবাদ তারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য শুধুমাত্র প্রধান হাতিয়ার হিসেবে এই যে জঙ্গিবাদকে ব্যবহার করার যে ছেলে খেলা, এটা আসলে আওয়ামী লীগ কখনোই করেনি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের এই যে অন্যায় অত্যাচারের চিত্র, এই যে ভয়াবহতার চিত্র, সেটি আমাদের এই সংসদের মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে। দেশের আওয়ামী লীগের যে ভয়াবহতার চিত্র, সেটা দেশকে জানাতে হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অত্যন্ত একজন বিজ্ঞ আইনজীবী, যিনি আসলে এই বিষয়ে আদালতে অনেক মামলা ফেস করেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, তিনি আমাদের সাথে রয়েছেন, সিনিয়র লয়ার। প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য আমরা আয়োজনের একেবারে শেষের দিকে শুনবো। তবে তার আগে আমরা আবারও দুদলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্বে আরও কিছু কথা শুনে নিতে চাই। সেই কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সুমনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। আমার সরকারি দলকে আমি মনে করে দিতে চাই, আমি যখন প্রথমে বক্তৃতা দেই তখনই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র একটি তকমা দিয়ে ক্ষমতায় টিকে ছিল না, সে টিকে ছিল ব্রহ্মাস্ত্রের মতো বিভিন্ন ধরনের তকমা দিয়ে। আপনি আমাকে বলছেন প্রধান হাতিয়ার, আওয়ামী লীগ সরকার কখনো প্রধান হাতিয়ার একটিতে ভর করে ছিল না। আপনি যদি প্রমাণ চান, আপনি 1 আঙ্গুলে একটা কলম রেখে দেখুন কতক্ষণ রাখতে পারেন, আর 5 আঙ্গুলে একটা কলম রেখে দেখুন আপনি কতক্ষণ রাখতে পারেন। তার মানে সে ছিল 10টির মতো একটি তকমাকে হাতে নিয়ে মজবুত শক্ত করে সে ক্ষমতায় টিকে ছিল, শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে নয়। মাননীয় স্পিকার, আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী বলে গেছেন যে জঙ্গি তকমা দিয়ে গুম করেছে, খুন করেছে। আপনার আগে বুঝতে হবে গুম কাকে বলে, খুন কাকে বলে। গুম বলে তাকে যার খবর কেউ জানে না। তাহলে কি আপনার কানে কানে এসে বলে গেছে যে জঙ্গি তকমা দিয়ে ওকে আমি গুম করে দিচ্ছি? না মাননীয় স্পিকার, গুম তাকেই বলা হয় যার খবর কেউ জানে না। এভাবেই শুধুমাত্র গুম করেছে গত 15 বছর 1676 জনকে গুম করেছে। মাননীয় স্পিকার, আপনি বলছেন যে জঙ্গি তকমা দিয়ে খুন করেছে। আমরা কিন্তু বারবার বলে গিয়েছি যে বন্দুক যুদ্ধে বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে 1926 জনকে। এটার মানে আপনি বুঝেন, বিচার তাদেরকে জঙ্গি তকমাও দেয়নি, রাজাকার ট্যাগও দেয়নি, কোনো কিছু দেয়নি। যেমন ধরেন নারায়ণগঞ্জে 7 খুন, তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলেছে। তাদের কি কোনো ট্যাগ দেওয়া ছিল? মাননীয় স্পিকার, কোনো ট্যাগ দেওয়া কিন্তু তাদেরকে ছিল না। এভাবেই বিচার বহির্ভূতভাবে 1926 জনকে তারা খুন করেছে। আওয়ামী লীগ, বিএনপি শুধু দাবি করেছে তাদেরকে গুম করেছে 153 জনকে এবং খুন করা হয়েছে 2276 জনকে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ শাসন সরকার কখনোই একটি মাত্র তকমার উপরে তারা ক্ষমতায় ধরে রাখতে পারেনি। তারা মুজিববাদী, মুক্তিযোদ্ধা বিরোধী, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, ব্যবসায়িক লীগ, আমলা লীগ, এই সকল কিছুকে একটি ব্রহ্মাস্ত্র হিসাবে হাতিয়ার বানিয়ে তারা 15 বছর ফ্যাসিস্ট হিসাবে পরিচিত লাভ করেছে। মাননীয় স্পিকার, এজন্য আমি আজকের এই সংসদে জোর দাবি জানাচ্ছি এই প্রস্তাবটি যেন কোনোভাবেই এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ সাদাত হোসাইনকে। মাননীয় স্পিকার, বিতর্ক করছিলাম প্রধান হাতিয়ার কোনটি নিয়ে। এই সময় আমরা কখনোই অস্বীকার করিনি যে আওয়ামী সরকার অন্য কোনো অপকর্ম করেনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে বিরোধী দল একজন বক্তা নতুন নতুন পয়েন্ট নিয়ে এসেছেন, কিন্তু আসলে প্রধান কারণ হিসেবে তারা একটা নির্দিষ্ট কোনো কারণকে আইডেন্টিফাই করতে পারেন নাই। অর্থাৎ বিরোধী দলের আজকের পুরো বিতর্কে আমরা প্রধান কারণ হিসেবে কোনো কারণকে দেখতে পাই নাই। তারা বিভিন্ন কারণ নিয়ে কথা বলেছেন, কিন্তু আমরা এই সবগুলো কারণের সাথে জঙ্গিবাদকে কিভাবে কানেক্টেড করে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল, সেই বিষয়টা আজকে প্রমাণ করে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা এবং মুজিববাদ, এই জিনিস বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষ এই জিনিস গ্রহণ করেনি বলে 14তে সেখানে হচ্ছে বিনা ভোটের নির্বাচন, 18তে রাতের নির্বাচন এবং 24-এ ডামি নির্বাচন হয়। এই নির্বাচনে কোনোটাই এই বিকৃত চেতনা গ্রহণ করেনি। তারপরেও তারা কেন টিকে থাকতে পেরেছিল? তারা টিকে থাকতে পেরেছিল জঙ্গি জুজুর ভয় দেখিয়ে। তারা এইভাবে আসলে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন
সমর্থনটা নিয়ে টিকে থাকতে পেরেছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এরপরে যে ব্যাপারটা তারা বলার চেষ্টা করলেন যে ইসলামোফোবিয়ার ব্যাপারটাই তো আমরা বলি যে এই জিনিসটাকেই তো যে জঙ্গিবাদের মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করেছে। এরপরে তারা বলার চেষ্টা করলেন যে নির্বাচনের ব্যাপারটা এবং হচ্ছে আবরার ফাহাদ। দেখেন মাননীয় স্পিকার, আজকে যখন জামাত শিবিরকে জঙ্গি তকমা দেওয়া হয় আর এই আবরার ফাহাদকেও যখন ওইখানে শিবির তকমা দেওয়া হয়, তার মানে শিবির থেকে জঙ্গি, আবরার শিবির, আবরারকেও আলটিমেটলি জঙ্গি তকমাটাই তারা দেওয়ার চেষ্টা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা আনসারুল্লাহ বাংলা টিমের কথা বললেন, অথচ সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হক তিনি বলেছেন, যাকে আনসারুল্লাহ বাংলা টিমের লিডার বলা হয়েছে, আজকেও বক্তব্য আছে, আপনি ইউটিউবে গেলেই পাবেন। তিনি বলেছেন যে এই নামের কোনো কিছু ছিলই না, এখন পর্যন্ত প্রমাণিত হয় না যে আনসারুল্লাহ বাংলা টিমের কোনো অস্তিত্ব ছিল। মাননীয় স্পিকার, এই দেশে ধর্মপ্রাণ মুসলিমদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী এবং তারা সনাতনী ধর্মাবলম্বী বা সংখ্যালঘু যারা হয়েছে তাদের উপরে আক্রমণ করছে, এই ব্যাপারগুলো তারা আসলে প্রচার করার চেষ্টা করে, প্রমাণ করার চেষ্টা করে। সুতরাং মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই প্রস্তাবটি অবশ্যই গৃহীত হবে, সেই দাবি জানাচ্ছি। এবং আবারও আমাদের জুলাই বিপ্লবের সকলকে স্মরণ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ এই ছায়া সংসদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। গত 16 বছরে বাংলাদেশের যে শাসন আমল ছিল, সেই শাসন আমলে নানা রকমভাবে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য তারা চেষ্টা করেছে। তারা গুম, খুন, হত্যা, মামলা, হামলা, অর্থ পাচার, ব্যাংক লুট সহ নানা রকম অপকর্ম তারা করেছে। যারা জঙ্গি তকমা লাগিয়ে তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা আঘাত করবার চেষ্টা করে বিশ্বের কাছে তারা তাদেরকে রোল মডেল হিসেবে প্রমাণ করবার চেষ্টা করেছে। তারা বাংলাদেশকে বিশেষ করে আমরা দেখেছি গত 16 বছরে পশ্চিমা বিশ্বসহ ভারতকে দেখানোর জন্য বাংলাদেশকে ইরাক, সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো উগ্রবাদী একটা দেশ হিসেবে তারা প্রমাণ করবার চেষ্টা করেছিল। আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ কি ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো কোনো দেশ? আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ কি এ ধরনের কোনো উগ্রবাদিতা তারা সৃষ্টি হয়েছে বাংলাদেশে? যখন আমরা এই আওয়ামী সরকারের পতন ঘটলো, আমরা এরপরে গত 5 মাসে কোথাও কোনো জঙ্গি হামলা দেখি না, কোথাও কোনো জঙ্গি আমরা কেন দেখতে পাচ্ছি না? সুতরাং আমরা এটা বলতেই পারি যে এই জঙ্গি তাকমা লাগিয়ে আওয়ামী সরকার তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য একটা হাতিয়ার হিসেবে, তারা অন্যান্য হাতিয়ারের মধ্যে প্রধান হাতিয়ার হিসেবে তারা এটাকে ব্যবহার করেছিল। আমরা কি দেখতাম, আমরা মাঝে মাঝে বিতার্কিকরা বলেছে, দুই পক্ষে খুব চমৎকার বলেছে, মাঝে মাঝে দেখতাম যে টুপি এবং দাড়িওয়ালা মানুষ দেখলে তাদের সন্দেহ হতো। আমি অত্যন্ত দুঃখের সাথে এবং আবেগের সাথে বলতে চাই, গোয়েন্দা সংস্থারা এমন এমন কাজ করত যে ফজরের নামাজ কোন বাসা থেকে মসজিদে পড়তে যায় তাদেরকেও কিন্তু গোয়েন্দা সংস্থা তারা পাহারা দিয়ে রাখত এবং সেই বাসায় তারা সবসময় গোয়েন্দাগিরি করত কেন ফজরের নামাজ তারা মসজিদে পড়তে যায়। এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা দেখত কোন বাসায় কোরআন তালাওয়াত হয়, কোন বাসায় ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, কোন বাসায় টুপিওয়ালারা রয়েছে, কোন বাসায় দাড়িওয়ালারা রয়েছে। এই সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি পতিত আওয়ামী সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানকে জঙ্গি বানিয়ে একের পর এক তারা হত্যা করেছে, তারা ক্রস ফায়ারে দিয়েছে, তারা নানা রকমভাবে মামলা, হামলা, গুমের সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছিল। আমরা যদি দেখি মনে হতো যে বিগত সরকার আমলে সারা বাংলাদেশ জঙ্গিতে ছেয়ে গিয়েছিল, প্রতি ঘরে ঘরে মনে হয়েছিল জঙ্গি। নিজের সন্তানকে স্কুলে পাঠাতে গেলে মনে হতো যে এই সন্তানটি কোনো কারণে আটক হয়ে যায় কিনা জঙ্গি হিসাবে, কে কোথায় কোন দিক থেকে কোন সন্দেহের বশবর্তী হয়ে যে বিরোধী মতের দলের তাকে নেতৃত্ব দিবার অভিযোগে তার সন্তানকে তাকে জঙ্গি তকমা লাগিয়ে দিয়েছে। যেটা আমরা মানারাত বিশ্ববিদ্যালয়ে দেখেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখেছি, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অনেক কৃতি শিক্ষার্থীদেরকে তারা জঙ্গি তাকমা লাগিয়ে তারা আটক করেছে, তারা গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে মিথ্যা সাক্ষী নিয়েছে। সে কারণের জন্য আমরা বলতে চাই যে এই যে বাংলাদেশের পতিত আওয়ামী সরকার টিকে থাকবার জন্য জঙ্গি তকমা যে লাগিয়েছিল, শুধুমাত্র কিছু মানুষকে হত্যা করেনি, অনেক পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, অনেক পরিবারকে সমাজ থেকে বিচ্যুতি করে দিয়েছে, অনেক পরিবারের মুখে তারা কালিমা লেপে দিয়েছে এই জঙ্গি তকমা লাগানোর মাধ্যমে। এবং অনেকে দেখেছি আমরা হিমঘরে লাশ পড়ে আছে, সে লাশ নিয়ে আসতে, সন্তানের লাশ নিয়ে আসতে বাবা আমার বুক কাঁপতো, ভয় লাগতো, সে লাশ নিয়ে আসতে যেতে পারতো না। কারণ লাশ আনতে গেলেও সেখানে আবার দেখা যেত সেই গোয়েন্দা সংস্থা ফলো করছে যে সে লাশ কোথায় নিচ্ছে, কিভাবে নিচ্ছে। তো সে কারণে আমরা বলতে চাই এই যে জঙ্গি তকমার যে কার্ড ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যে হাতিয়ার হিসেবে আওয়ামী সরকার বিগত সময়ে ব্যবহার করেছে, সেই জঙ্গি তকমা কিন্তু বাংলাদেশে আর লাগানো যাবে না। কারণ এই ফ্যাসিস্ট সরকার ভেবেছিল যে তারা যুগের পর যুগ, বছরের বছর পর তারা ক্ষমতায় টিকে থাকবে। আজকে যদি
এই ফ্যাসিস্ট সরকার টিকে যেত, তাহলে এই যে 2000-এর মতো আমার ভাই বোনেরা শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, এদের প্রত্যেককে জঙ্গি আখ্যায়িত করে বাংলাদেশে একটা জঙ্গির তালিকা তারা তৈরি করে দিত। এই 20-22 হাজার যারা আজকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদেরকে কারাগারে যেতে হতো। আজকে যারা মজলুম জননেতারা, মজলুম মানুষরা, রাজনীতিবিদরা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও কিন্তু এই জঙ্গি বা নানা রকমভাবে মামলা হামলা দিয়ে তাদেরকে কারাগারে কারাবরণ করতে হতো, তাদের গলায় ফাঁসি পড়তো। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? কোথায় গেল সেই পতিত আওয়ামী সরকার? কোথায় গেল সেই শেখ হাসিনা? এবং সেই হাসিনাকে পালাতেই হলো। এবং সে কারণের জন্য আমরা বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রকে যারা দিনের ভোট রাতে করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা হত্যা করেছে, যারা ব্যাংকের টাকা লুট করেছে, যারা এই জঙ্গি কার্ডকে তকমা হিসেবে ব্যবহার করেছে, তারা বাংলাদেশের আর কোনোদিন এই দেশের মানুষ তাদেরকে আর কোনোদিন গ্রহণ করবে না। দেশের মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা নানা রকমভাবে নানা আস্তানায় জঙ্গি নাটকের কথা আমরা দেখেছি। নিশ্চয়ই হলি আর্টিজেনের কথা আমাদের আজকে যারা তরুণরা তাদের মনে থাকবার কথা না থাকলেও তারা দেখতে পাবে যে হলি আর্টিজেনের যখন ঘটনা ঘটে, আগের দিন 8টার পরে সে ঘটনা ঘটে, কিন্তু প্রায় 12-13 ঘন্টা পর্যন্ত সেখানে কোনো যৌথ বাহিনীকে অভিযান করতে দেয়নি। 12-13 ঘন্টা পরে পরের দিন সকালবেলা যৌথ বাহিনী মাত্র 11-12 মিনিটের অভিযানে সকল কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাংলাদেশের গণমাধ্যম যখন বলছে যে হলি আর্টিজেনে 1 জন মারা গেছে, ভারতের একটি গণমাধ্যম বলছে 4 জন মারা গেছে। কোথায় থেকে সে ভারতীয় গণমাধ্যম খবর পেল? বাংলাদেশের গণমাধ্যম যখন যে সংবাদ দিচ্ছে তার পূর্বে ভারতীয় গণমাধ্যম খবর দিয়ে দিচ্ছে। এবং আমরা তখন দেখেছি তৎকালীন র্যাবের ডিজি বেনজির সাহেব বলছে, আমরা যারা ওই জঙ্গি ভিতরে রয়েছে তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছি। যদি নেগোসিয়েশন করার চেষ্টাই করা হয়ে থাকে, তাহলে এতজন বিদেশি সহ এতজন নাগরিককে কীভাবে হত্যা করা হলো? সুতরাং এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো মদত ছিল কিনা সেটি কিন্তু একটা ইঙ্গিত বহন করে। সেটি কিন্তু রাষ্ট্রকে, সরকারকে আমরা মনে করি সেটা পর্যালোচনা করে দেখতে হবে যে হলি আর্টিজেনের জঙ্গি হামলার সাথে বিদেশি কোনো শক্তি সেখানে জড়িত ছিল কিনা সেটি বের করতে হবে। আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, ক্রস ফায়ারের টেকনাফের পৌরসভা কাউন্সিলর একরামুল হককে কীভাবে হত্যা করা হয়েছে, সিলেটের জকিগঞ্জে আব্দুল মান্নানকে ওরফে মুন্নাকে কীভাবে হত্যা করা হয়েছে, কক্সবাজারের রামতে মেজর সিনাকে কীভাবে গুলি করে তারা ক্রস ফায়ারে হত্যা করেছে। সকল কিছুই কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বড় কালো দাগ হয়ে থাকবে। এবং এই কারণের জন্য আমি সবশেষে দাবি রাখতে চাই, বাংলাদেশে অনেকগুলি কমিশন হয়েছে, গুম কমিশন হয়েছে, আমরা সংবিধান নিয়ে কমিশন দেখতে পেয়েছি, আমরা বিচার বিভাগ দিয়ে কমিশন দেখতে পেয়েছি। আমি আবেদন করতে চাই, বাংলাদেশে কতজন ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, কতজন ব্যক্তিকে আমাদের এই জঙ্গি নামে হত্যা করা হয়েছে, তার জন্য একটা কমিশন গঠন করা হোক। এবং এই জঙ্গি নামে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের তালিকা, এবং ক্রস ফায়ারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের তালিকা তৈরি করে জনগণের সামনে উন্মোচন করে এই কমিশন আর তাদের বিচারের ব্যবস্থা করবে যারা এই জঙ্গি এবং ক্রস ফায়ারে হত্যার জন্য দায়ী ছিলেন। আমি সবশেষে একটা কথা বলবো যে আজকে যে কথাটি আজকের এই শিক্ষার্থী বন্ধুরা বলেছে, সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। আসলে তাদের সঙ্গে না থাকলে প্রত্যেকেই জঙ্গি হয়ে যেত। তারা ভারতকে স্বামী স্ত্রীর সম্পর্ক হিসাবে তারা আখ্যায়িত করেছে। তারা ভারতকে 7 সিস্টারের সকল সুবিধা দিয়েছে, ট্রানজিট দিয়েছে, ট্রান্সশিপমেন্ট দিয়েছে, তাদের যত রকম সুযোগ সুবিধা দেওয়া সব কিছু দিয়েও কিন্তু তারা ক্ষমতা টিকতে পারে নাই। তার কারণ হচ্ছে গিয়ে জনগণ যখন জেগে উঠে তখন কিন্তু কোনো স্বৈরাচারে আর টিকতে পারে নাই। সেই কারণের জন্য বাংলাদেশের ছাত্র জনতা এখন জেগে উঠেছে। আজকে সামনে যারা তরুণরা রয়েছে, তোমরা বাংলাদেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে। এবং এই তরুণরা যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ব্যর্থ হবে। রাষ্ট্র ব্যর্থ হলে সরকার, আমি, তুমি সবাই আমরা ব্যর্থ হব। সে কারণে তরুণদেরকে সামনে রেখে আজকে যারা প্রবীণরা রয়েছে, রাজনীতিবিদরা রয়েছে, কোনো তর্ক নয়, কোনো বিতর্ক নয়, রাজনৈতিকভাবে প্রতিহিংসা নয়, জামাত বিএনপির মধ্যে তর্কাতর্কি নয়, ছাত্র জনতার মধ্যে একে অপর পক্ষকে কোনোভাবে কপুকাত করা নয়। আমরা মনে করি সকলে একত্রিত হয়ে ফ্যাসিস্ট সরকারে যারা বিদায় করেছে, একটা গণতান্ত্রিক পন্থা নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পাবো। এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশে যত রকমভাবে এই কালো দাগ তৈরি করে গিয়েছিল স্বৈরাচার সরকার, সেগুলিকে আমরা বন্ধ করতে পারবো। আপনারা সবাই আমার বক্তব্য শুনলেন। আমি এবার অনুরোধ করব আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত খ্যাতনামা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে প্রধান অতিথি হিসাবে এবারে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা এই দেশের মানুষ যে এই 1,500 আমাদের সন্তানের তুল্য মানুষরাও জীবন দিয়েছে, 22,000-এর অধিক মানুষ হাসপাতালে কাতরিয়েছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ সহ মুখ নাই, দাঁত নাই, দাঁতের অংশ থেকে শুরু করে ব্রেনের এক অংশ যার চলে গিয়েছে। এরকম মাঝে মাঝে নিজের সান্ত্বনার জন্য আমি হাসপাতালে 2-4 জনকে দেখতেও গিয়েছি লুকিয়ে। এটা দেখলে মনে হয় শুধু ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য, ফেসিজম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা জাতির এত মানুষকে জীবন দিতে হয়? এ কেমন
ফ্যাসিজম এবং জঙ্গি তকমা ছিল কি ছিল না এই প্রশ্নে আমি বলছি, দেখেন এই সেই আইন যে আইনের উপর ভরসা করে এই দেশে হয়েছে। এই আইনটা পাশ হয়েছে 2009 সালের 24শে ফেব্রুয়ারি। এই আইনের নাম ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। আপনারা জানলে অবাক হবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসী হিসেবে মামলার আসামি ছিলেন। আপনারা জানলে অবাক হবেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2.5 বছর জেল খেটেছেন। আপনারা কি হিসেবে একটা রাজনৈতিক দলের প্রধানকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গি বলে? একজন বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে জঙ্গি বলে, নিষিদ্ধ সত্তার ক্রাইটেরিয়াতে ফেলে। সেই মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। আমরা যখন হাইকোর্টে যেতাম তখন দেখতো কি রাজনৈতিক মামলা তাহলে বেল, কিন্তু সন্ত্রাস বিরোধী মামলা আর বেল নেই। কেন বেল নেই? কারণ এটা সন্ত্রাস বিরোধী মামলা। কিন্তু মানুষটাকে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোর্টে যেতে চাননি, কারণ 21শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলার রায় হয়েছে আপনারা দেখেছেন হাইকোর্টে সকলেই খালাস পেয়ে গেছে। এর পিছনে কারণ কি? এক আন্দাজ, অনুমান, ফিকটিশিয়াস সায়েন্স ফিকশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। এজ ইফ আপনি কোর্ট কাছারিতে বিচার করতে হবে তো সাবতের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে, আন্দাজ, অনুমান, কল্পকাহিনীর ভিত্তিতে নয়। ইউ মাস্ট প্রডিউস বিফোর দ্য কোর্ট ক্রেডিবল এবং রিলায়েবল এভিডেন্সেস টেস্টেড বাই ক্রস এক্সামিনেশন। তাহলে যদি কোর্টে এটা উপস্থাপন করতে না পেরে রেটরিক সাজান, সাজা তো দিতে পারবেন না। ইউ মাস্ট, 21শে আগস্ট হয়েছে, ঘটনা হয়েছে, কিন্তু আপনি সাজা দিবেন কাকে? যাকে ইচ্ছা তাকে? ইউ মাস্ট আইডেন্টিফাই হু কমিটেড ক্রাইম, অনলি দেন ইউ ক্যান ইম্পোজ পানিশমেন্ট। এখন আমাদের কনসান্সে যদি এরকম হয় যে একটা ঘটনা ঘটেছে, যাকে ইচ্ছে তাকে বিচার করে সাজা দিয়ে দাও, দ্যাট উড বি মিসনোমার অফ দি কনসেপ্ট অফ ন্যায় বিচার। সো হোয়াট we expect everything should be tried with proper evidences. এখন যেমন ধরেন আপনার বিচার হচ্ছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই গণহত্যার বিচার হচ্ছে, কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। I am giving them thanks. They have collected such a credible evidences from different sources, যে কে কার সাথে কি ফোনে কথা বলেছিলেন, কে কাকে কি চিঠি পাঠিয়েছেন, কে কাকে কি আদেশ দিয়েছেন, কিভাবে স্নাইপার ইউজ করার আদেশ আসলো, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করার আদেশ আসলো, কে সেই হেলিকপ্টার ব্যবহার করতে বলল, মিনিস্ট্রি অফ হোম আইজিপিকে কি বলেছেন, আইজিপি র্যাবকে কি বলেছেন, র্যাব আবার বিজিবিকে কি বলেছেন। দিজ আর দ্য ম্যাটেরিয়ালস দে হ্যাভ কালেক্টেড। এই জন্য বিচার করতে গেলে উই নিড প্রপার এভিডেন্সেস। রেটরিক দিয়ে বিচার করা যাবে না। রেটরিক বক্তৃতা হতে পারে, কিন্তু বিচারের কর্মকাণ্ড হতে পারে না। 21শে আগস্টে রেটরিক দিয়ে বিচার করার চেষ্টা করা হয়েছে, এভিডেন্স উপস্থাপন করতে পারেনি, সেই জন্য হাইকোর্ট খালাস করে দিয়েছে। আপনারা জানেন আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোড বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, একসময় মায়ানমার সহ সব জায়গায় অ্যাপ্লিকেবল ছিল। 1898 সালের আইন এবং দণ্ডবিধি 1860 সালের আইন। সেই থেকে আজ পর্যন্ত একটা নজিরও নাই যেখানে দ্বিতীয় কনফেশন দিয়ে একজন মানুষকে সাজা দেওয়া যায়। মুফতি হান্নান একটা কনফেশন দিয়েছেন, কনফেশন দিয়ে তিনি বর্ণনা দিয়েছেন, সরকার পরিবর্তন হয়ে গেল, তাকে আবার রিমান্ডে নেওয়া হলো। কোথায় রাখা হলো জানেন? এটার নাম TFI সেল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল ছিল মূলত DGFI এর আরেকটা কারাগার। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে এই ভদ্রলোককে 47 দিন রাখা হয়। আব্দুল কাহার আকন্দ নামে একজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি তাকে সেখানে নিয়ে যান। 47 দিনের টাস্ক ফোর্সে থাকার পরে তিনি কোর্টে এসে আরেকটা দরখাস্ত দিয়েছেন। এইবার এসে কাকে কাকে আসামি বলতেছেন? তারেক রহমান সাহেবের সাথে নাকি তার মিটিং হয়েছে, তার নাকি মিটিং হয়েছে মুজাহিদ সাহেবের সঙ্গে। এই বক্তৃতা দিয়ে এখন এসে দেখেন আশ্চর্য, এটা বলার পরে তিনি আবার একদিন কোর্টে আসলেন, তিনি আরেকটা দরখাস্ত দিলেন। দরখাস্ত দিয়ে বললেন অমুকের বিরুদ্ধে তারেক রহমান সাহেব, মুজাহিদ সাহেব, কায়কোবাদ সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব, এদেরকে জড়িয়ে যে আমি বক্তৃতা দিয়েছি তার সবই মিথ্যা কথা, সঠিক বলি নাই। এখন বলেন এই লোকটাকে আগে ফাঁসি না ঝুলিয়ে কোনো উপায় আছে? আশ্চর্য বিষয়, ওকে ফাঁসি দিয়েছে কোন মামলা জানেন? ওকে ফাঁসি দেওয়া হয়েছে, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারুল্লাহ চৌধুরী ছিলেন সিলেটে। এই সিলেটে গিয়েছিলেন তিনি শাহজালালের মাজার জিয়ারত করতে।
মাজার থেকে বেরিয়ে আসার সময় একটা বোমা বিস্ফোরণ হয়। এ আরেক নজির, এটাও পৃথিবীর ইতিহাসে খুবই বিকল। এক মামলার কনফেশনাল স্টেটমেন্ট আরেক মামলায় ব্যবহার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা কখনো হয় না। একটা মামলার কনফেশন স্বীকারোক্তি আরেকটা মামলায় ব্যবহার করা যায় না। ইট ইজ নট অ্যাপ্রুভড বাই দি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। কিন্তু ব্যবহার করে এই মামলায় উনি কোনো কনফেশন করেননি, অন্য মামলায় কনফেশন করেছেন, তার অংশ হিসেবে এখানে নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মনে হয় তৎকালীন সরকার এগুলো করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। এটাই ছিল তাদের কাছে সবচাইতে বড় জুজুবুরির ভয় দেখানোর তরিকা। যখনই ঠেকে গিয়েছে তখনই জঙ্গি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করেছে। ইভেন দেখেন, বিএনপির মতো রাজনৈতিক দলের মহাসচিবকেও জঙ্গি তকমা থেকে ছাড়েনি। যা হয়েছে তো হয়েছেই। লেটস বি ইউনাইটেড উইথ ডাইভার্সিটি। উই উইল হ্যাভ, আমাদেরকে করতে হবে বিতর্ক, বা অত্যন্ত শানিতভাবে। আমাদের মতদ্বৈততা থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ফেসিজমের বিরুদ্ধে উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের মধ্যে পারস্পরিক কথাবার্তার মারপ্যাচ থাকবে, উপস্থাপনার খোঁচাখুচি থাকবে, কিন্তু শেষ পর্যন্ত উই নেভার ওয়ান্ট এ কান্ট্রি যেখানে অধিকার থাকে না, হিউম্যান রাইটস থাকে না, এক্সপ্রেশন থাকে না, নিজের মতামত ব্যক্ত করতে পারি না। উই নেভার ওয়ান্ট দিস কান্ট্রি। উই ওয়ান্ট এ কান্ট্রি যেখানে উই উইল এনজয় ইকুয়াল রাইটস, irrespective of race, sex, color, and religion. We will be the same people, same citizen, single voice, new Bangladesh, new country, get together and have a better dream for future tomorrow. Thank you. ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা সম্মানিত বিচারকদের যে রায়, সে রায় পেয়ে গিয়েছি। সে রায়ের আলোকে আমরা হা না ভোট নিয়ে আজকের ছায়া সংসদের জয় পরাজয় আমরা নির্ধারণ করব। আজকে যে প্রস্তাবটি হচ্ছে সরকারি দল থেকে উত্থাপন করা হয়েছিল, সে প্রস্তাবটি হচ্ছে দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমি ফলাফলে চলে আসছি। আজকের এই ছায়া সংসদে সম্মানিত বিচারকদের রায়, দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার, এই শীর্ষক ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ঢাকা কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা কলেজকে এবং আরও বেশি অভিনন্দন রইল প্রাইম ইউনিভার্সিটি বিতার্কিকদেরকে, তাদের চমৎকার যুক্তি তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে রাখবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার, এই ছায়া সংসদ এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।